তো আমরা এখন বেরিয়ে গেছি। আর তোমরা দেখতে পাচ্ছ গাড়িটার পিছনের টেল ব্যাগের যে র্যাকটা ক্যারিয়ারটা ওটা খুলেছি, আর সামনে উইন্ডশিল্ডটা খুলেছি। তো টেল ব্যাগের ওটা একটু প্রবলেম হচ্ছিলো তাই ওটা খুলেছি। আর উইন্ডশিল্ডটা খুলেছি হচ্ছে গিয়ে একটা নতুন লুক আসবে তার জন্য। তো চলো বেরিয়ে পড়বো আমরা এখন। তো চলো, আমাদের এমনি লেট হয়ে গেছে। অমিতরা 19 নম্বর ব্রিজের ওখানে দাঁড়িয়ে আছে। তো ওরা প্রায় আধা ঘন্টা ধরে ওখানে দাঁড়িয়ে রয়েছে, ফোন করছে বারবার। তো আমাদের দেখা করার কথা ছিল 7টার সময়, তো এখন তো 7:30 পৌনে 8টা বাজতে যাচ্ছে। প্রায় আধা ঘন্টা 45 মিনিট আমরা লেট হয়ে গেছি। ঘুম দিয়ে সকালবেলা ঘুম ভাঙছিল না, ঘুম দিয়ে উঠতে একটু দেরি হয়ে গেছিলো ঘুমটা। তো আমরা এখন চলে এসেছি 19 নম্বর ব্রিজের ওখানে। ওই যে অমিত আর গদদা দুজনে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, আরে লেট হয়ে গেছে। চ গদদা আর আমি দুজনেই খুব খোঁজে গেছে যে এতক্ষণ দাঁড়িয়েছিল আমাদের জন্য, আমরা লেট করেছি। আরে লেট হয়ে গেছে কি বলতো, ঘুম ভাঙতে যায় না সকালবেলায়। তো আমাদের বাড়ি দিয়ে মায়াপুর যাওয়ার রাস্তাটা খুবই সহজ। এখান দিয়ে প্রায় 14 কিলোমিটারের মতো যেতে হবে জাগুলি। এখন আমরা সেনডাঙ্গা বাজারে এখানে আছি। তো জাগুলির পরে NH-12 ওঠে সোজা 80 কিলোমিটার পরে, 80 না, ওই 70-75 কিলোমিটার চালাতে হবে। তারপরে লেফট টার্ন নিয়ে রাস্তাটা চলে যাবে সোজা মায়াপুরের দিকে। তো বাড়িতে আমরা প্রায় 14-15 কিলোমিটার রাইড করে জাগুলি চলে এসেছি। অমিতরা আগে চলে এসেছিলো। তো ছোটো জাগুলি দিয়ে আমরা NH-12 উঠে গেলাম। NH-12 প্রায় 70 কিলোমিটার মতো কন্টিনিউ রাইড করতে হবে। আর এখনও বাকি প্রায় 80 কিলোমিটার। ম্যাপে টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 23 মিনিটের মতো লাগবে। আমি না বেরোনোর সময় খেয়াল করিনি, আমার বাইকে লুকিং গ্লাসটা লাগানো ছিল না। সে পরে কিছুটা প্রায় 5-6 কিলোমিটার বাড়িতে চলে আসার পরে তারপরে খেয়াল করেছি যে লুকিং গ্লাস লাগানো আছে। তো ওদের বললাম তোরা আগাতে থাক, তা আমি বাড়ি গিয়ে লুকিং গ্লাসটা লাগিয়ে নিয়ে আসি। ওখানে প্রায় 20-25 মিনিট লেট হলো। তো ওরা দেখি এতক্ষণ দাঁড়িয়েছিল। তা সকালবেলা ভাবলাম একটু চা খাবো বা কিছু, এখন লেট হয়ে গেছে আমার জন্য, আমি বলতে পারছি না। বললে কিস্তি দেবে এখন আমাকে। তো বাড়ি দিয়ে 28 কিলোমিটার রাইড করার পরে আমরা চলে এসেছি চাকদা। আর NH-12 কন্ডিশনটা এখন দারুণ। রোডের কন্ডিশনটা মারাত্মক কন্ডিশন, মানে কোনো প্রবলেম হবে না। এর আগে আমি আগের বছর যখন আমি যাচ্ছিলাম মায়াপুরে, আমার বড় গাড়িটা নিয়ে গেছিলাম, তখন রাস্তার কন্ডিশন এতটাই খারাপ ছিল, সব জায়গায় ভাঙা চোরা ছিল। তো এখন দারুণ অবস্থা, দারুণ, কোনো অসুবিধা নেই। গাড়ি মানে বাইকে তো কোনো অসুবিধাই হচ্ছে না, বাইক চালাতে কোনো অসুবিধা না। তুমি আরামসে 70-80-90 ক্রুজ করতে পারবে, কোনো প্রবলেমই নেই। সামনে পেট্রোল পাম্প, অমিতরা পেট্রোল ভরাবে। আমি কালকে রাতেই ফিল আপ করিয়ে রেখেছিলাম। তো ওরা ফিল আপ করিয়ে নিল। ফিল আপ করিয়ে এখন আবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা সবাই। সামনে মাইল ফলকে কৃষ্ণনগর 53 কিলোমিটার, মায়াপুর 69 কিলোমিটার, কিন্তু আমাদের এখানে ম্যাপে দেখাচ্ছে 66 কিলোমিটার। চলো যা দেখাচ্ছে কোনো ব্যাপার না। মাঝে মাঝে সূর্যি মামা আমাদের সাথে খেলছে। এই মেঘের ভিতরে লুকাচ্ছে, আবার বেরোচ্ছে। এই রোদের তাপ দিচ্ছে, আবার ঠান্ডা লাগছে। আর যখন রোদের তাপ দিচ্ছে তখন জ্বালিয়ে দিচ্ছে একবারে। ওয়েলকাম টু NH-12।
গুড মর্নিং ফ্রম রানাঘাট বন্ধু। তো আমরা চলে এসেছি বাড়িতে প্রায় 40 কিলোমিটার রাইড করে রানাঘাটে। তো এখন আমরা NH-12 একদমই সাইডে একটা দোকানে দাঁড়িয়ে কিছু খেয়ে নিলাম। সকালবেলা বেরিয়েছি, কিছু খাওয়া হয়নি। তো চলো, আর আমার গোপ্রোর ব্যাটারিটা শেষ হয়ে গেছিলো, তার জন্যই এখানে মেনলি দাঁড়ালাম। আর দেখি এখান থেকে সোজা বেরিয়ে যাবো, যদি রাস্তায় কোনো খাবারের দোকান হয় খাবার খেয়ে নেবো, খিদেও পাচ্ছে। তো চলো, বেশি লেট করা যাবে না, কেননা প্রচুর রোদ উঠছে, রোদে খুব কষ্ট হচ্ছে গাড়িটা চালাতে। তো চলো, এখন রানাঘাট ক্রস করে চলে যাচ্ছি সোজা একদম কৃষ্ণনগর। আর এখান থেকে মায়াপুর দেখাচ্ছে 50 কিলোমিটার, আর সময় লাগবে 53 মিনিট। মায়াপুর ইস্কন মন্দিরে 38 কিলোমিটার বাকি। আর তোমরা তো দেখতেই পাচ্ছ রাস্তার আশেপাশের এই সুন্দর সিনিক ভিউটা, গ্রিনারিটা মানে দারুণ একদম। আর গত দুদিন বৃষ্টি হয়েছে, তার জন্য মানে আরও এতটাই সুন্দর লাগছে, এত সুন্দর ঘাস উঠেছে, দারুণ লাগছে রাস্তাটা। তো ঘড়িতে বাজে এখন 9:48। আমরা বাড়ি থেকে প্রায় 85 কিলোমিটার রাইড করে পৌঁছে গেছি কৃষ্ণনগর। তো মায়াপুর ইস্কন মন্দির দিকে যেতে হলে আমাদের লেফট সাইডের রোডটা নিতে হবে। আর এখানে দেখাচ্ছে তাই বহরমপুর দেখাচ্ছে সোজা, তা আমরা তো মায়াপুরের লেফট সাইডের রোডটা নিয়ে নেব। তো চলো, কিন্তু NH-12 এতক্ষণ রাইড করার পরে মনে হচ্ছিলো যে আরেকটু করি হবে। সামনে বড় বড় ট্যুরের কিছু প্ল্যানিং আছে আমাদের, যেমন নর্থ সিকিম, দার্জিলিং, ইস্ট সিকিম, অরুণাচল প্রদেশ। তো এগুলোর প্ল্যানিং আছে, এগুলোর জন্য এই রোড দিয়েই রাইড করতে হবে। তা এখনও তো সেরকম বড় একটা রাইডার হয়ে উঠতে পারিনি, তো যাব আস্তে আস্তে, সব কটা ডিস্টেন্সে কভার করব। আর যাই হোক, রোডটায় বাইকটা চালিয়ে দারুণ লাগলো। এই ফার্স্ট টাইম আমার বাইক নিয়ে এত দূর মায়াপুরে আসা। এর আগে আমি বাইক নিয়ে দীঘায় গিয়েছি, তার থেকে দূরে কোথাও আমার যাওয়া হয় নাই। তো চলো দেখা যাক। এই রোডটার সিনিক বিউটিটাও দারুণ, বাঁদিকে খোলা মাঠ, ডান দিকে হালকা বাড়িঘর আছে, একটু গাছগাছলা আছে, কিন্তু দারুণ। রাস্তাটাও মোটামুটি ভালোই চওড়া।
ম্যাপে আর মাত্র 2 কিলোমিটার দেখাচ্ছে মায়াপুর ইস্কন মন্দির। তো আশেপাশে হোটেলগুলো দেখে বুঝতেই পেরেছি যে আমরা চলে এসেছি, শুধু সেই চূড়াটা দেখার অপেক্ষায়। বন্ধু শুধু দেখো কেমন লাগছে ভিউটা, চূড়াটা দেখে মানে গায়ে কাটা দিয়ে উঠছে, এতটাই সুন্দর লাগছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে, মায়াপুর ইস্কন টেম্পল। তো একটু খিদা পাচ্ছে, এখন দেখি এক জায়গায় দাঁড়িয়ে কিছু খেয়ে নিতে হবে। কন্টিনিউ গাড়ি চালিয়েছি, কোথাও আর দাঁড়ায়নি, রানাঘাটে কথা হয়েছিল। তারপরে বাইকটা পার্ক করে দিয়েছি, এটা মন্দিরেরই পার্কিং মনে হচ্ছে। হ্যাঁ, আর ওই সামনে কিছুটা এগিয়ে গেলে এদিকে তোমাদের 4 চাকা পার্কিং। তো এই আমাদের গাড়িটা এখানে রেখে দিয়েছি, অমিতের গাড়িটা পাশে আমার গাড়িটা। হেলমেট দুটো নেছ। তো এখন যাব খাওয়া দাওয়া করবো, খুব খিদেও পাচ্ছে। সারা মানে সকালবেলা না খেয়ে বেরিয়েছি, তো একদম কিছু খাওয়া হয়নি, পেটের ভিতর ছোটো ডন মারছে। গিয়ে আগে খেয়ে দিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি বন্ধু। মন্দির সামনে একটা হোটেল দেখলাম, এখানে চলে এসেছি। অমিত পরোটা অর্ডার দিয়েছে, আমরা কচুরি অর্ডার দিয়েছি। তো আমাদের দেখো কচুরি চলে এসছে, এখানে 5টা কচুরি দিয়েছে আর এই যে তরকা। বাবা খাওয়া শুরু করে দিয়েছি, খিদায় আর পিঠে মানে সহ্য হচ্ছিল না। আর অমিতের টাকা দেয়নি, লোভ দিবি না, একদম লোভ দিবি না, ঠিক আছে। তো বন্ধুরা চলে এসেছি আমরা মায়াপুরের মেন গেটের সামনে। এখান থেকে ভিতরের দিকে তোমরা এরকম কুপনের কাউন্টারগুলো দেখতে পারবে। আর তোমাদের বাঁ দিকে রয়েছে ননস্টপ হরিমন্দির সংকীর্তন, মানে এখানে সবসময় কীর্তন হতে থাকে এই ঘরটায়। আর তার পাশে রয়েছে একটা ছোট্ট মেডিকেল শপ, তোমার এখান দিয়ে কোনো মেডিসিন দরকার হলে নিতে পারবে তোমরা। তো আমরা এখন কুপনটা কেটে নেবো, কুপনটা কেটে তারপরে দেখি কোন দিকে যাওয়া যায় সেটা তোমাদের দেখাচ্ছি। তো আমরা এখন খাওয়ার কুপন কেটে নিয়েছি গীতা ভবনের। এই যে এক একটা কুপন 60 টাকা করে রয়েছে, 4জন লোক, টোটাল 240 টাকা লেগেছে। তো খাওয়ার টাইম হচ্ছে গিয়ে 12:30 দিয়ে একটার মধ্যে ঢুকতে হবে। তো তার মধ্যে দেখি কতটা কি ঘুরতে পারি, ঘুরে তারপরে দেখাচ্ছি। আর এখন আপাতত হেলমেটটা আমরা রাখতে যাব, এখানে যে জুতো রাখে, জুতো কোন রাখে সেখানে হেলমেটটা রাখতে যাব, না হলে এই হেলমেট নিয়ে হাঁটতে খুব অসুবিধা হচ্ছে। ভিতরে তোমরা টোটো পেয়ে যাবে গোশালা যাওয়ার জন্য। তো আমরা এখন টোটোতে করে গোশালা যাচ্ছি, একজনের ভাড়া 10 টাকা করে নিল। আর তো আমরা এখন পৌঁছে গেছি গোশালা। চলো নামো 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 নামো। গীতা 270, আজকে 299 টাকা দিয়ে সব বই ক্যালেন্ডার পাওয়া যাচ্ছে। যারা গোমাতা দর্শন করতে আসে তাদের জন্য গীতাটা ফ্রি। আচ্ছা, গীতা 270, আজকে আরো 5টা বই দিয়ে, মানে 5টা বই দিয়ে গীতাটা ফ্রি হবে। 5টা বইয়ের দামটা শুধু দিতে হবে। আর এই টাকাটা ওই বড় মন্দিরের সেবায় লাগছে বাবা, মন্দিরটা আনকমপ্লিট তো। হ্যাঁ। হয়তো তোমাদের মোবাইলের 28 দিনের রিচার্জের টাকা 299, কিন্তু এই যে 800 কোটি টাকা ব্যয় মন্দির হচ্ছে, এই 299 টাকা মন্দিরের সেবায় যাচ্ছে। ধর ধর ধর, হাত দে হাত দে, গরু কামড় দেয়। তো গোশালার সামনে এসব কিছু দোকান আছে, সবাই আমরা লস্যি অর্ডার করে দিয়েছি, লস্যি যাচ্ছে। ভালো টেস্ট আছে, মানে লস্যিটাকে আরাম লাগছে।
গরুর গাড়ি থেকে করে আমাদের এই গোবিন্দ রেস্টুরেন্ট এটার সামনে নামালো। এখানেও কেউ যদি চায় তারা খাবার দাবার করতে পারবে, ব্রেকফাস্ট করার, লাঞ্চ করার, ডিনার করার জায়গা আছে, এখানেও করতে পারবে। তো বন্ধু আমরা চলে এসেছি মন্দিরের একদম গেটের দিকে। এইটা হচ্ছে মেন মন্দির, ভিতরে কীর্তন হচ্ছে। আর এটা এখনও রেডি পুরো কমপ্লিট হয়ে পারেনি। তো বন্ধুরা তোমাদের তো দেখিয়েছিলাম আমরা গীতা ভবনের কুপন কেটেছি। তো এটা হচ্ছে গীতা ভবন, এখানে আমরা খাওয়া দাওয়া করবো। এখানে ভাত, পনিরের সবজি, আর ডাল, আর আলু ভাজা, একটা বেগুনি দিয়ে গেছে। তো দেখি খেয়ে দিয়ে কেমন লাগে। হ্যালো বন্ধুরা, তো খাওয়া দাওয়ার পরে আমরা এখন এরকম একটা ছোট্ট ছোট্ট গাছের নিচে শুয়ে আছি। আর দেখুন এটা বাড়ি পেয়েছে মনে হয়। আর অমিদের তো বাইরে হাঁটাহাঁটি করতে গেল, না এটা হজম হবে না, হজমের ওষুধ খেতে গেছে। তাহলে একটু রেস্ট নিয়ে তারপরে ব্লগ কন্টিনিউ করছি। টাটা। আজ কি দেখাবি তুই? অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে প্রায় 2 ঘন্টা আমরা ঘাটের এখানে চলে এসেছি টোটো করে। তো এখানে নাকি 2 রকমের কালার রঙের জল আছে, সেটা দেখার জন্য অমিত অনেকবার বায়না করছিল। তো আমিও ভাবলাম যাই দেখে আসি। সে কি কান্না। এটা হচ্ছে নবদ্বীপ ফেরিঘাট। তো আমরা এখন ফেরিতে উঠে গেছি। ওই দেখো দেখা যাচ্ছে নবদ্বীপ ঘাট, ওই যে সামনে। গোপতে কতটা বোঝা যাচ্ছে এই না। এখানে 2টো জল, কি নদী জানো? গঙ্গা যমুনা। গঙ্গা যমুনা 2টো নদী একসাথে এসে মিলে 2টো জলে নাকি কালার আলাদা হয়। এটা যদি গোপতে বোঝা যায় তো তোমাদের দেখাবো আমি। বুঝতে পারছো এটা হচ্ছে গিয়ে 2টো জলের কালার আলাদা হচ্ছে। ওদিকেরটা সবুজ, এদিকেরটা হালকা একটু সাদাটে টাইপের। দিয়ে আমরা লঞ্চ ভাড়া দিয়ে টোটো ভাড়া করে নবদ্বীপে এসেছি একটু চা খেতে। মানে ঠান্ডা হাওয়া দিচ্ছে না, তো এখানেই বসে টিকিট কেটে নিয়ে আসি। তো টিকিট কেটে নিয়ে আসলে আবার রিটার্ন করে আমার মায়াপুরেই যাবে। সব পাগল এক একজন। তো নবদ্বীপ দিয়ে আমরা লঞ্চে করে চলে এসেছি এখানে। তো টোটোতে উঠে পড়েছি, মন্দিরের দিকে যাবো, সন্ধ্যা ওইটা দেখবো, তারপরে আমরা বেরিয়ে যাবো। তো আমরা এখন মেন মন্দিরে যাবো। আর এটা ঢোকার সময় লাগালো, কেমন লাগছে বলো? তো ঘড়িতে বাজে এখন 7:43, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা সন্ধ্যা আরতি দেখে বেরালাম। এখান থেকে গ্যারেজ দিয়ে গাড়িটা বের করে বেরিয়ে যাব। আর তুমি মুখ চোখের অবস্থা থেকে তোমরা বুঝতেই পারছো যে কী খারাপ অবস্থা। আর গরমে প্রচুর কষ্ট হচ্ছিল দুপুরবেলা। তাও তো এখন একটু ঠান্ডা আছে ওয়েদারটা। তা বেরিয়ে যাবো, আর বেশিক্ষণ থাকবো না, কারণ যেতে 2 ঘন্টার মতো লাগবে। 10টা সাড়ে 10টার ভিতরে বাড়িতে পৌঁছানোর ইচ্ছা আছে। সময় এখন 8:21। আমরা পার্কিং দিয়ে গাড়িটা বের করে নিয়ে বেরোচ্ছি।
হ্যাঁ হ্যাঁ পয়সা দেওয়া আছে। হ্যাঁ দুটো গাড়ি আরেকটা আসছে, তো এটা দিতে হবে ধর। তো চলো বেরিয়ে পড়ি। আজকে এতটাই মানে হাঁটাহাঁটি এতটাই হয়েছে না, দু পা মানে যন্ত্রণা করছে, বিষের মতো ব্যথা হচ্ছে। দেখি সামনে একটু গিয়ে কোনো জায়গায় একটা খাওয়ার দোকান পেলে সেখানে দাঁড়াবো, খেয়ে নেব। তো আমরা NH-12 খুব কাছাকাছি চলে এসেছি। আর ক্যামেরাটা অন করলাম তোমাদের একটা জিনিস দেখানোর জন্য। রাইট সাইডে ওই চাঁদটাকে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, পুরো গোল হয়ে উঠেছে মাঠের মাঝখান দিয়ে, দারুণ লাগছে কিন্তু। তো ফাইনালি আমরা উঠে গেছি NH-12-এ। তো সামনে কোনো যদি ধাবা পাই সেখান থেকে খাওয়া দাওয়া করবো। চলো বাবা, এ বাবা এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ইস, এইসব দেখলেই তো খারাপ লাগে। হ্যাঁ গাড়িটা আমাদের সামনে দিয়ে তো বেরোলো, মানে কিভাবে টানলো গাড়িটা। রাস্তাটা তো মানে সুন্দর পেয়ে যে যেরকম পারছে টানছে, কিন্তু এটা তো করা ঠিক না, না এটা লিমিটে চালানো উচিত। যতক্ষণ গাড়ি নিজের কন্ট্রোলে চলে ততটাই ভালো। একবার যদি গাড়ির কন্ট্রোলে চলে আসে তাহলে তো মাথা খারাপ হয়ে যাবে। আর সেটাই হলো, অ্যাক্সিডেন্টটা হলো। এবার গাড়িটা আমাদের সাথে সাথেই আসছিল, আমাদের সামনেই বেরোলো গাড়িটা। এই হোটেলটা দিয়ে এখন খেলাম, রিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা রানাঘাট বাসটা 2 কিলোমিটার পরে যেটা বলেছে। তো মোটামুটি ছিল, সেরকম একটা ছিল না, তাও যাই হোক খিদে পেয়েছিল, কিনলাম। তো এখন ঘড়িতে বাজে প্রায় 9:35-40-এর মতো হয়েছে বাজে। এখন আর ভিডিও করবো না, তারপরে তোমাদের সাথে পরে নেক্সট ব্লগে দেখা হবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও।